কোচবিহারের এসপি দ্যুতিমান ভট্টাচার্যকে সরিয়ে দিল নবান্ন। শব্দবাজি থামাতে লাঠিপেটার ঘটনায় পদক্ষেপ। তার বদলে কে এলেন? কোচবিহারের পুলিশ সুপার পদ থেকে সরিয়ে দেওয়া হলো দ্যুতিমান ভট্টাচার্যকে। কালী পুজোর রাতে শব্দবাজি থামাতে লাঠিপেটার অভিযোগ উঠে এসেছিল তার বিরুদ্ধে। তারপরেই নবান্নের এই পদক্ষেপ। দ্যুতিমানকে পাঠানো হয়েছে রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনীর 3rd ব্যাটালিয়নের কমান্ডার পদে। তার পরিবর্তে কোচবিহারের নতুন এসপি হয়েছে সন্দীপ। দীপাবলির রাতে বাজি ফাটানোর অপরাধে শিশু মহিলা সহ বেশ কয়েকজনকে মারধরের অভিযোগ উঠেছিল দ্যুতিমানের বিরুদ্ধে। অভিযোগ, হাফ প্যান্ট এবং স্যান্ডো গেঞ্জি পরে মাথায় ফেটটি বেঁধে দীপাবলির রাতে বাংলো থেকে বেরিয়ে এসেছিলেন তিনি। ডান্ডা হাতে মহিলা, শিশু এবং এক স্কুল শিক্ষককে মারধর করেন। দ্যুতিমান নিজে অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছিলেন। তিনি দাবি করেন গভীর রাত পর্যন্ত শব্দবাজি ফেটেছে, তার নিরাপত্তা রক্ষীরা বাধা দিয়েছেন মাত্র। দ্যুতিমানকে পদ থেকে সরিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি বৃহস্পতিবার জারি করেছে নবান্ন। তার জায়গায় যিনি এসেছেন সেই সন্দীপ ছিলেন আসানসোল দুর্গাপুর কমিশনারেটের ডিসি পদের। ওই পদে পাঠানো হয়েছে সোন 1-এ কুলদীপ সুরেশকে। তিনি পশ্চিমবঙ্গ পুলিশ গোয়েন্দা বিভাগের আইবি সিনিয়র পদে ছিলেন। দ্যুতিমানকে কেন সরানো হলো, তার সঙ্গে সাম্প্রতিক বিতর্কের যোগ আছে কিনা নবান্ন তা খোলসা করেনি। নবান্ন সূত্রে খবর, এটা রুটিন বদলি। তবে অনেকেই মনে করছেন মারধরের ওই ঘটনার কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। দীপাবলির রাতের ঘটনার পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে কোচবিহারের এসপির আচরণের নিন্দা করেছিলেন। তিনি সেখানে লিখেছিলেন, অপ্রকৃতিস্থ অবস্থায় মহিলা ও শিশুদের মারধর করেছেন পুলিশ সুপার। পরদিন স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছিল। কোচবিহার শহরের 9 নং ওয়ার্ডের রেলঘুমটি এলাকায় পুলিশ সুপারের বাংলো। স্থানীয়দের দাবি, এসপি নিজে মারধর করেন, সঙ্গে কোনো মহিলা কর্মী ছিলেন না। মহিলাদের গায়ে হাত তোলার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। দীপাবলির রাতের ঘটনার বর্ণনা করে দ্যুতিমান বলেছিলেন, আমরা ভেবেছি এই শেষ হবে, কিন্তু রাত 10টা বেজে যায়, 11টা বেজে যায়, বাজির দাপট থামেনি। রাত 1টা অবধি প্রতিনিয়ত বাজি ফাটিয়েছে। আমার স্ত্রী কাউন্ট করেছে, একসঙ্গে 7টা পর্যন্ত বাজি ফেটেছে। আমার নিরাপত্তা রক্ষীরা গিয়ে বারণ করেছে, কেউ কোনো কথা গ্রাহ্য করেনি। তবে মারধরের ঘটনা ঘটেনি। আমার কুকুরগুলো চিৎকার করে করে পাগল হয়ে যাচ্ছিল। দ্যুতিমানের বিরুদ্ধে বিক্ষোভের ঘটনায় 10 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাদের মধ্যে 3 জনকে জামিনে মুক্তি দেওয়া হয় এবং 5 জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং 2 জনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। ধৃতদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, খুনের উদ্দেশ্যে পুলিশকে মারধর, সরকারি সম্পত্তির ক্ষতি, অবৈধ জমায়েতের অভিযোগে যথাযথ ধারায় এফআইআর রুজু করা হয়েছে। এদিকে চাকরির টোপ গিলে যুদ্ধক্ষেত্রে রাশিয়া থেকে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন হায়দ্রাবাদের যুবক। তিনি এক এজেন্ট মারফত রাশিয়ায় চলে যান। রাশিয়ার একটি নির্মাণ সংস্থায় মোটা টাকা বেতনের চাকরির টোপ দেওয়া হয়েছিল তাকে, আর সেই ফাঁদে পা দিয়েই প্রতারিত হয়েছেন হায়দ্রাবাদের ওই যুবক। তার নাম মোহাম্মদ আহমেদ। জানা গিয়েছে, রাশিয়ায় যাওয়ার পর তাকে জোর করে পাঠানো হয়েছে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করতে। ঘটনাটি প্রকাশ্যে আসার পরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এবার সুদূর রাশিয়া থেকে একটি ভিডিও বার্তায় ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন তিনি। মোবাইলে রেকর্ড করা ওই ভিডিওতে আহমেদ বলেন, আমি যেখানে আছি সেটা সীমান্তবর্তী এলাকা, এখানে যুদ্ধ চলছে। আমরা মোট 25 জন ছিলাম। ইতিমধ্যে 17 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে রয়েছে একজন ভারতীয়। এখন আমরা 4 জন ভারতীয় রয়েছি। আমরা যুদ্ধে যেতে অস্বীকার করেছি। তারপরেই আমাদের ঘাড়ে বন্দুক ঠেকিয়ে গুলি করার হুমকি দেওয়া হয়। তিনি আরও বলেন, আমার পায়ে প্লাস্টার রয়েছে, হাঁটতে পারছি না। যে এজেন্টের মাধ্যমে আমি এখানে এসে পৌঁছেছি তাকে যেন ছাড়া না হয়। ইতিমধ্যে আহমেদের স্ত্রী আফসা বেগম বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে এ বিষয়ে চিঠিও লিখেছেন। তবে এখনও পর্যন্ত কেন্দ্রের কোনো প্রতিক্রিয়া মেলেনি।
বছর 37-এর আহমেদ হায়দ্রাবাদের খৈরাতাবাদ এলাকার বাসিন্দা। সম্প্রতি তাকে চাকরির টোপ দিয়েছিলেন এক এজেন্ট। সেই সূত্রেই গত 25শে এপ্রিল তিনি রাশিয়াতে পৌঁছান। অভিযোগ, সেখানে পৌঁছানোর পরেই তিনি ভয়াবহ ঘটনার সম্মুখীন হন। জোর করে তাকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠানো হয়েছে। আহমেদের এক আত্মীয় ফেরদৌস বেগমের দাবি, জোর করে তাকে হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে এবং যুদ্ধে যোগদান করতে বাধ্য করা হয়েছে। আমরা চাই তাকে উদ্ধার করে এবং নিরাপদে ভারতে ফিরিয়ে আনা হোক। এবং জানা গিয়েছে হায়দ্রাবাদের একটি রেস্তোরাঁয় বাউন্সারের কাজ করতেন আহমেদ, আর সেখানেই মুম্বাইয়ের এই এজেন্টের সঙ্গে পরিচয় হয়। তিনি রাশিয়াতে তাকে মোটা টাকার চাকরির প্রলোভন দেন। সেই জন্যই কিন্তু সেখানে চলে যান আহমেদ, আর আহমেদ সেখানে গিয়েই যুদ্ধক্ষেত্রে এখন রয়েছেন। এদিকে গাজার ত্রাণে বাধা না দিতে ইসরায়েলকে নির্দেশ জাতিসংঘের আদালতের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা না দিতে এবং ফিলিস্তিনিদের মৌলিক চাহিদা পূরণে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত। বুধবার আদালত জানায়, ইসরায়েল একটি দখলদার শক্তি হিসাবে স্থানীয় জনগণের খাদ্য, জল ও ওষুধ সরবরাহে বাধা দিতে পারে না। আদালত আরও স্মরণ করিয়ে দেয়, ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসাবে ব্যবহার করা আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ। রায়ে বলা হয়েছে, এটি পরামর্শমূলক হলেও এর রয়েছে গুরুত্বপূর্ণ আইনি ও নৈতিক মূল্য। তবে ইসরায়েল সঙ্গে সঙ্গে রায়টিকে প্রত্যাখ্যান করেছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আশা করি ইসরায়েল রায়টি মানবে। আইসিজে, বিশেষভাবে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউ এর ত্রাণ কার্যক্রমে ইসরায়েল এই সংস্থাকে নিষিদ্ধ করলেও আদালত বলছে, ইসরায়েল তাদের অভিযোগ প্রমাণ করতে পারেনি। ফিলিস্তিনি প্রতিনিধি আম্মার হিজাজি জানান, এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ইসরায়েলকে রায় মানতে চাপ দেওয়া। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্য মতে চলতি মাসে যুদ্ধবিরতির পর গাজায় 530টি ট্রাকের মাধ্যমে প্রায় 6,700 টন খাদ্য প্রবেশ করেছে, যা অর্ধেক মিলিয়ন মানুষের জন্য 2 সপ্তাহের খাবার। তবে সংস্থাটি বলেছে, প্রতিদিন গড়ে 750 টন খাদ্য গাজায় যাচ্ছে, যা তাদের দৈনিক লক্ষ্যের 1/3 মাত্র। রায় ঘোষণার পর নরওয়ে জানায়, ইসরায়েল যেন গাজায় ত্রাণ প্রবেশ আর কোনো বাধা না দেয়। সেই প্রবেশের জন্য তারা যাতে সহায়তা করে, সেই বিষয়ে তারা জাতিসংঘে একটি প্রস্তাব উত্থাপন করবে বলেও জানা যাচ্ছে।